আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম ওয়ার্ক এনার্জি পাওয়ারের যে ইউনিটটা তার একটা পার্ট যেটা হচ্ছে ফ্রিকশান। আজকে আমরা স্টার্ট করব ওয়ার্ক এনার্জি পাওয়ারের পার্টটা, যেখানে আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করব, এনার্জি ক্যালকুলেশন করব, পাওয়ার ক্যালকুলেশন করব, এটসেট্রা। তাহলে আমাদের আজকের যে টপিকটা যেটা আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দিস ইউনিট 3, যেটার নাম হচ্ছে, যার নামেই এই ইউনিটটা, আমরা সেইটাই এখন বেসিক্যালি জানব, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। এর মধ্যে প্রথমে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে হোয়াট ইজ মেন্ট বাই ওয়ার্ক। আমরা এখানে ওয়ার্কের যে ডেফিনেশনটা পড়ব সেটা হচ্ছে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ফিজিক্স। সাপোজ তোমার একটা অবজেক্ট রয়েছে, তুমি অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছো। ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স অবজেক্টটা ডিসপ্লেসড হচ্ছে থ্রু এ সার্টেন ডিস্টেন্স। সেই ডিসপ্লেসমেন্টটা যে ডাইরেকশানে ফোর্স অ্যাপ্লাই করছো সেই ডাইরেকশানে হতে পারে, তার অপোজিট ডাইরেকশানে হতে পারে। এবার এটা তোমাদের মনে হতে পারে যে ব্যাপারটা কীরকম, আমি ফোর্স অ্যাপ্লাই করলাম তার অপোজিট ডাইরেকশানে কী করে যাচ্ছে, সেটা আমরা দেখব। সেখানে অ্যাপ্লাইড ফোর্স নয়, অন্য কিছু ফোর্স অ্যাক্ট করবে, একটা ফোর্স ফিল্ড অ্যাক্ট করবে ফোর্স। আর আরেকটা কি দেখতে পারো, সেটা হচ্ছে ফোর্সের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেলে অবজেক্টটা ডিসপ্লেসড হচ্ছে। তার মানে ফোর্স অ্যাপ্লাইড হলো, অবজেক্ট ডিসপ্লেসড হলো থ্রু সাম ডিস্টেন্স, আইদার ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স অর অ্যাট এ সার্টেন অ্যাঙ্গেল উইথ দ্য অ্যাপ্লাইড ফোর্স। এই যে সার্টেন অ্যাঙ্গেল উইথ দ্য অ্যাপ্লাইড ফোর্স, এইটাকে আমরা বলি দ্য অবজেক্ট ইজ ডিসপ্লেসড ইন দ্য ডাইরেকশন অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। আমরা যখন সার্কুলার মোশন পড়েছিলাম, সেখানে আমরা যখন ব্যাংকিং অ্যাঙ্গেল পার্টটা ক্যালকুলেট করেছিলাম, সেখানে আমরা নর্মাল রিয়াকশান ফোর্সকে দুটো কম্পোনেন্টে রিজলভ করেছিলাম। এবং সেখানে আমি তোমাদের বলেছিলাম, ইন শর্ট, কম্পোনেন্ট বেসিক্যালি ডিফাইন করে দ্য এফেক্ট অফ অরিজিনাল ভেক্টর ইন এ পার্টিকুলার ডাইরেকশান। সেই লজিকটা আমাদের এখানে কাজে লাগবে হোয়েন উই উইল বি কনসিডারিং দ্য কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। তাহলে পরে আমাকে যদি ওয়ার্কের ডেফিনেশন বলা হয়, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক ডান অর হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক, তাহলে পরে আমার কাছে ডেফিনেশনটা কি হবে, দেখো এইটা হচ্ছে আমার ডেফিনেশন। ওয়ার্ক ইজ সেড টু বি ডান অনলি হোয়েন এ ফোর্স অ্যাপ্লাইড অন এ বডি ডিসপ্লেসেস ইট থ্রু এ সার্টেন ডাইরেকশন। ফোর্স অ্যাপ্লাই করলাম বাট দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট, তাহলে কিন্তু ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ার্ক ডান হবে না। এবার কোন দিকে হচ্ছে, আইদার ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স অর ইন দ্য ডাইরেকশন অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। এটা আমরা দেখবো এই কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ব্যাপারটা কি। ডিসপ্লেসমেন্ট হলে তবেই আমাদের ওয়ার্ক ডান হবে ইন টার্মস অফ ফোর্স, সরি ইন টার্মস অফ ফিজিক্স। তাহলে আমাকে যদি বলা হয় হোয়াট আর দ্য টু কন্ডিশনস দ্যাট মাস্ট বি স্যাটিসফাইড when we are going to calculate the work done by an external force, এর আনসার হচ্ছে, প্রথম আমাদের যেটা চেক করতে হবে, দ্য অবজেক্ট মাস্ট বি ডিসপ্লেসড। অবজেক্টটাকে ডিসপ্লেসড হতে হবে, তার মানে দেয়ার মাস্ট বি এ সার্টেন ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট। আর সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে যে ডাইরেকশানে অবজেক্টটা ডিসপ্লেসড হচ্ছে সেই ডাইরেকশানে কম্পোনেন্ট অফ দ্য ফোর্স থাকবে। তার মানে অবজেক্ট উইল অলওয়েজ বি ডিসপ্লেসড আইদার ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স অর ইন দ্য ডাইরেকশন অফ কম্পোনেন্ট অফ দ্য ফোর্স। এই দুটো কন্ডিশন যদি আমরা দেখতে পাই তাহলেই আমরা বলবো ওয়ার্ক ডান পসিবল। এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো এই পার্টটা অবধি? ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার আমাদের দুটো টাইপের ফোর্স হতে পারে। ফার্স্ট কেস, তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছো, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স ডাজ নট ভ্যারি উইথ টাইম, তার মানে দ্য ফোর্স ইজ কনস্ট্যান্ট, তার একরকম এক্সপ্রেশন হবে। যদি ফোর্স ভ্যারি করে উইথ টাইম অ্যান্ড উইথ দ্য চেঞ্জ অফ পজিশন অফ দ্য অবজেক্ট,
then that category will be termed as work done by a variable force. আমরা ওটাতে পরে যাচ্ছি, আমি প্রথমে আগে যে ইকুয়েশনটা লিখব দ্যাট ইজ ওয়ার্ক ডান বাই এ কনস্ট্যান্ট ফোর্স। এই পার্টে আমরা কি করছি দেখো, আমি তোমাদের একটা ফিগার ফার্স্টে শো করছি, ভালো করে ফিগারটা সবাই ফলো করো। আচ্ছা, এটাকে মিডলে রাখো। সবার কাছে ফিগারটা ক্লিয়ারলি অবজার্ভ করতে পারছো সবাই? হ্যাঁ স্যার। এটা কি, এটা একটা ধরো রাফ, সরি একটা ধরো এমনি এই মোমেন্টে আমি ফ্রিকশানকে জাস্ট সিম্পলি ইগনোর করছি। সাপোজ আমাদের কাছে একটা স্মুথ হরাইজেন্টাল প্লেন রয়েছে, তার উপর আমার একটা ব্লক বা একটা অবজেক্ট রয়েছে। অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে এই ডাইরেকশানে, আর অবজেক্টটা ডিসপ্লেসড হচ্ছে হরাইজেন্টালি ফ্রম লেফট টু রাইট। তাহলে এই যে ফোর্সটা যেটা অ্যাক্ট করছে ইন এ পার্টিকুলার ডাইরেকশান, আর অবজেক্ট যে ডাইরেকশানে ডিসপ্লেসড হচ্ছে দ্যাট ইজ হরাইজেন্টালি, তাহলে আমি যদি হরাইজেন্টাল লাইন একটা ড্র করে যদি এখানে একটা অ্যাঙ্গেলকে ডিনোট করি, তাহলে আমার কন্ডিশনটা কি? আমার কন্ডিশন হচ্ছে যে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে অন দ্য বডি সাচ দ্যাট ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজেন্টাল। কারণ দেখো এই যে আমি এই যে অ্যারোটা ড্র করেছি, এই অ্যারোটাকে এই মোমেন্টে যদি আমরা বাদ দিই, তাহলে পুরো সিনারিওটা কীরকম দাঁড়াচ্ছে? পুরো সিনারিওটা দেখো এই রকম হচ্ছে। সাপোজ দিস ইজ আওয়ার অ্যাপ্লাইড ফোর্স and this is the horizontal line. আমি এটাকে ধরো রেড কালার করলাম। তাহলে এই যে অ্যারোটা যেটা রিপ্রেজেন্ট করছে দ্য অ্যাপ্লাইড ফোর্স, আর এই যে হরাইজেন্টাল লাইন দেখো ইন বিটুইন দিস টু লাইন্স দেয়ার ইজ এ সার্টেন অ্যাঙ্গেল, যেটাই এখানে থিটা দিয়ে মার্ক করা রয়েছে। তাহলে আমি কি বলতে পারি? Force is applied on the object at a certain angle theta with the horizontal. এটা ক্লিয়ার হলো কিনা বলো? এটা ক্লিয়ার হচ্ছে সবার কাছে? আচ্ছা স্যার। এইবারে অবজেক্টটা কোন ডাইরেকশনে ডিসপ্লেসড হয়েছে? অবজেক্ট ইজ ডিসপ্লেসড ইন দিস ডাইরেকশন, দ্যাট ইজ দ্য অবজেক্ট ইজ ডিসপ্লেসড হরাইজেন্টালি। সাপোজ this is the direction of displacement of the object. তাহলে অবজেক্ট ডিসপ্লেসড হচ্ছে হরাইজেন্টালি, ফোর্স অ্যাক্ট করছে ইন এ পার্টিকুলার ডাইরেকশন। তাহলে পরে আমি কি দেখতে পাচ্ছি এখানে? ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট দে আর অ্যাট এ সার্টেন অ্যাঙ্গেল উইথ ইচ আদার। এখানে ফোর্সের ডাইরেকশানে কিন্তু অবজেক্ট ডিসপ্লেসড হচ্ছে না। এই রকম যখন কন্ডিশন হবে তখন আমাকে ক্যালকুলেট করতে হবে এফেক্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট। তার মানে অবজেক্টটা যে ডাইরেকশানে ডিসপ্লেসড হয়েছে, অ্যাপ্লাইড ফোর্সের এফেক্ট সেই ডাইরেকশানে কত। এই যে আমরা ক্যালকুলেট করব এফেক্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট, এটাই হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, যেটা আগের ডেফিনেশনে লিখেছো। তাহলে দুটো সিচুয়েশান তোমার কাছে হতে পারে। এই ফোর্সটা থিটা অ্যাঙ্গেলে না অ্যাক্ট করে এই ফোর্সটা এরকমভাবেও অ্যাক্ট করতে পারতো। সাপোজ তুমি অবজেক্টের উপর হরাইজেন্টালি ফোর্স অ্যাপ্লাই করলে এইভাবে, অবজেক্টটা ডিসপ্লেসড হলো হরাইজেন্টালি, তখন হচ্ছে ফার্স্ট কন্ডিশন ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স। অবজেক্টটা কোন দিকে ডিসপ্লেসড হয়েছে? যেদিকে দেখো অবজেক্ট ডিসপ্লেসড হয়েছে সেই দিকেই আমার অ্যাপ্লাইড ফোর্স, কারণ অবজেক্ট তো ডিসপ্লেসড হচ্ছে এই দিকে। তাহলে দেখো এই দুটো অ্যারো হচ্ছে প্যারালাল টু ইচ আদার, তাহলে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, দ্য অবজেক্ট ইজ ডিসপ্লেসড ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স। আর সেকেন্ডটা কোনটা? সেকেন্ডটা হয়েছে এইটা, যেখানে ফোর্স অ্যাক্ট করছে ডিফারেন্ট ডাইরেকশানে, অবজেক্ট ডিসপ্লেসড হচ্ছে ডিফারেন্ট ডাইরেকশানে, দেয়ার ইজ এ সার্টেন অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দ্য ফোর্স। তখন যদি আমাকে ওয়ার্ক ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে কি ক্যালকুলেট করতে হবে? কম্পোনেন্ট অফ দিস অ্যাপ্লাইড ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, যেটাকেই আমি সিম্পলভাবে তোমাদের বলেছি
এফেক্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে দুটো কেসেই কিন্তু ওয়ার্ক ডান হচ্ছে। ফোর্সের ডাইরেকশানে অবজেক্ট ডিসপ্লেসড হলেও ওয়ার্ক ডান হবে, ফোর্সের সাথে সার্টেন অ্যাঙ্গেলে অবজেক্ট ডিসপ্লেসড হলেও হবে, কারণ ডেফিনেশানে এটা বলা রয়েছে দ্য অবজেক্ট নিডস টু বি ডিসপ্লেসড আইদার ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স or in the direction of the component of the applied force। এই দুটোর যে কোনো কন্ডিশন স্যাটিসফাইড হলেই আমরা বলবো ওয়ার্ক ইজ ডান। ব্যাপারটা তোমাদের কাছে ডেফিনেশনটা আর এই এক্সাম্পলটা তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, এবারে আমরা এই পার্টগুলোকে ডিলিট করে দিই, এগুলো আমাদের এখন আর লাগবে না। এবার আমি কি করে ক্যালকুলেট করব হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ফোর্স অর দ্য এফেক্ট অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট? এটা করার জন্য আমি তোমাদের এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাই মনে রাখবে, বাট আমি তোমাদের একটা সিম্পল সিচুয়েশন বলে দিচ্ছি জিনিসটা কেন হয়। দেখো, এটা একটা লাইট শেড দাও। এই ট্রায়াঙ্গেলটা সবাই ফলো করতে পারছো? হ্যাঁ স্যার। এবার দেখো আমি কি করছি, ভালো করে দেখো। আমার অ্যাপ্লাইড ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করবে? অ্যালং দ্য হাইপোটেনিউজ অফ দিস ট্রায়াঙ্গেল। দিস ইজ মাই অ্যাপ্লাইড ফোর্স। অবজেক্টটা কোন দিকে ডিসপ্লেসড হচ্ছে? অবজেক্ট ইজ ডিসপ্লেসড horizontally. This is the direction of displacement of the force. Sorry, this is the direction of displacement of the object. তাহলে এবার আমায় কি ক্যালকুলেট করতে হবে? রেড অ্যারোর এফেক্ট এই ব্লু অ্যারোর ডাইরেকশানে কত। তার মানে বেসিক্যালি আমায় যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছ এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ফর্ম করেছে, কিভাবে ফর্ম করলো? কারণ আমি যদি দেখো এই অ্যারোর মাথা থেকে বা এইখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার এইভাবে ড্র করি, তাহলে এই পারপেন্ডিকুলারটা আলটিমেটলি আমার এই দেখো এই পারপেন্ডিকুলারটা ড্রপ করলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে। এবার এই পারপেন্ডিকুলারটাকে যদি আমি রিমুভ করে দিই, তাহলে আমার কাছে কি পড়ে রইল? বেস অফ দ্য ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের বেস ক্যালকুলেট করতে হবে ইন টার্মস অফ হাইপোটেনিউজ। তাহলে বেস ডিভাইডেড বাই হাইপোটেনিউজ ইজ ইকুয়াল টু কস থিটা। এটা আমরা সবাই জানি ফ্রম তোমার জিওমেট্রি অ্যান্ড অলসো ফ্রম দ্য ট্রিগোনোমেট্রি। জিওমেট্রি বলা হচ্ছে না, ট্রিগোনোমেট্রি। তাহলে আমার বেসের ভ্যালু ক্যালকুলেট করতে হবে কার রেসপেক্টে? হাইপোটেনিউজের টার্মে। বেস ডিভাইডেড বাই হাইপোটেনিউজ মিনস কস থিটা। এই জন্য দেখো কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে এফ কস থিটা। যদি এটা বেস না হয়ে পারপেন্ডিকুলার হতো তখন আমার কম্পোনেন্টটা হতো সাইন থিটা। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? কেন এই কম্পোনেন্টটাকে আমরা এফ কস থিটা লিখলাম? এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। তাহলে যখনই এরকম সিচুয়েশন হবে আমাকে একটা ইমাজিন করতে হবে দেয়ার ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার হাইপোটেনিউজ ইন্ডিকেট করছে দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স অর দ্য অ্যাপ্লাইড ফোর্স। আমাকে ক্যালকুলেট করতে হবে এফেক্ট অফ দ্য রেড অ্যারো ইন দ্য ডাইরেকশন অফ বেস। বেস ডিভাইডেড বাই হাইপোটেনিউজ ইজ কস থিটা। তাই জন্য এই কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স মাল্টিপ্লাইড বাই কস থিটা। সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পেরেছো? আমি এটাকে ডিলিট করে দিলাম কিন্তু। তাহলে এবার ওয়ার্ক ডান ক্যালকুলেশনের জন্য আমার ফার্স্টে তাহলে কি লাগবে? আমার লাগবে কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন দ্য
ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, এটা কত হবে? দ্যাট উইল বি ইকুয়াল টু এফ কস থিটা। কারণ অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি কিভাবে ক্যালকুলেট করতে হয়। এবার কি হচ্ছে, কতটা ডিসপ্লেসড হচ্ছে অফ দ্য অবজেক্ট, তোমার অবজেক্টটা কতটা ডিসপ্লেসড হচ্ছে, ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট। ফিগারে দেখো কত লেখা রয়েছে? এস। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট আমি কনসিডার করলাম এস। এবার আমাকে ক্যালকুলেট করতে হবে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান কী করে ক্যালকুলেট করবে? ওয়ার্ক ডান ক্যালকুলেট করার বেসিক লজিক হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। যদি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করি তাহলে মনে রাখতে হবে ফোর্স শুড বি ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। কিন্তু যদি ফোর্স ডিসপ্লেসমেন্টের ডাইরেকশানে না থাকে তখন আমাকে কি করতে হবে? অ্যাপ্লাইড ফোর্সের ডিসপ্লেসমেন্টের ডাইরেকশানের যে কম্পোনেন্ট তাকে মাল্টিপ্লাই করতে হবে বাই দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট। তাহলে এখানে আমার অ্যাপ্লাইড ফোর্স ডিসপ্লেসমেন্টের ডাইরেকশানে নয়, তাহলে আমাকে কনসিডার করতে হবে কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। সেই ভ্যালুটাকে মাল্টিপ্লাই করতে হবে বাই দ্য অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে পরে ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স, এই কেসে আমি যদি ইনওয়ার্ড লিখতে চাই তাহলে আমার ওয়ার্ডটা কি হবে? ইনওয়ার্ডস কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে পরে আমার ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা কি দাঁড়াবে? তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দাঁড়াবে দেখো এইরকম একটা ফর্ম, এফ কস থিটা মাল্টিপ্লাইড বাই এস। সেটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করে লিখি, আচ্ছা এটাকে আরেকটা স্টেপ এখানে ভেঙে দাও, অর ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এটা হচ্ছে দ্য জেনারেল ফর্ম। এই ফর্মের থেকে আমরা যে কোনো কন্ডিশনে ল্যান্ড করতে পারি। তাহলে এই পার্টটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ওয়ার্ক ডান মিন্স ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। যখন ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হবে তখন আমাদের কন্ডিশনটা কি হবে? যে অবজেক্ট যেদিকে ডিসপ্লেসড হচ্ছে ফোর্সটা সেই দিকে অ্যাক্ট করছে, তার মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট প্যারালাল। যদি তা না হয়, যেখানে অবজেক্টের ডিসপ্লেসমেন্টের সঙ্গে ফোর্স একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েট করে রেখেছে, তখন আমাদের কনসিডার করতে হবে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশানে ফোর্সের কম্পোনেন্ট অর এফেক্ট, সেই ভ্যালুটা তাকে মাল্টিপ্লাই করতে হবে বাই দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট। এটা ক্লিয়ার কিনা সবাই বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে স্যার। ওকে, এবার ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, এই যে একটা প্রোডাক্ট অফ টু ভেক্টর কোয়ান্টিটিজের তুমি যে একটা রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছ, এই টাইপ অফ প্রোডাক্ট অফ টু ভেক্টরসের নাম হচ্ছে ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট। অনেক সময় তোমাকে কোয়েশ্চেন দেয় রাইট দ্য এক্সপ্রেশন অফ ওয়ার্ক ডান ইন টার্মস অফ ভেক্টর নোটেশন। তাহলে ইন টার্মস অফ ভেক্টর নোটেশন যদি আমাকে এই ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা লিখতে বলে তাহলে আমার ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা হবে হচ্ছে এই রকম, ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। এখানে দেখতে পাচ্ছ এফ আর এস এর মধ্যে একটা ডট রয়েছে, এই ডটের নাম থেকে এই প্রোডাক্টের নেম হচ্ছে ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট। কেন স্কেলার প্রোডাক্ট? কারণ ওয়ার্ক ডান ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমরা এখানে মাল্টিপ্লাই করছি দুটো ভেক্টরকে, বাট দ্য আউটকাম অর রেজাল্ট ইজ নট এ ভেক্টর, এটা একটা স্কেলার হলো। আবার আরেকটা টাইপ অফ প্রোডাক্টস আছে যে প্রোডাক্টে আমরা দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করলে উই উইল গেট ভেক্টর, দ্যাট ইজ এ ডিফারেন্ট টাইপ অফ তোমার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর। যদি দুটো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে এরকম ডট সিম্বল থাকে,
সেই প্রোডাক্টের নাম হচ্ছে ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট, যার মানে হচ্ছে দ্য রেজাল্ট অফ দিস প্রোডাক্ট উইল বি এ স্কেলার কোয়ান্টিটি, তাই জন্য ওয়ার্ক ডান ইজ এ স্কেলার কোয়ান্টিটি। দিস ইজ দ্য ডট প্রোডাক্ট বিটুইন ফোর্স ভেক্টর অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, এবারে দেখো আমরা কটা টাইপ অফ ওয়ার্ক ডান পাই। নেচার অফ ওয়ার্ক ডান, নাম্বার 1, ফার্স্ট কেস, কেস 1, পজিটিভ ওয়ার্ক ডান। পজিটিভ ওয়ার্ক ডান কিভাবে পাবে? ভালো করে এই ইকুয়েশনটা দেখো, এফ এস কস থিটা, ম্যাগনিটিউড অফ ফোর্স পজিটিভ, ডিসপ্লেসমেন্ট ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট পজিটিভ, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড মিনস ডিস্টেন্স, ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না। ডিসপ্লেসমেন্ট ক্যান বি এ নেগেটিভ কোয়ান্টিটি বিকজ ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। একটা ভেক্টর কোয়ান্টিটির কোনো একটা রেফারেন্স ডাইরেকশানের রেসপেক্টে সেই ভেক্টর কোয়ান্টিটির ডাইরেকশান নেগেটিভ হতে পারে, কিন্তু যখন তুমি ক্যালকুলেট করবে ম্যাগনিটিউড অফ দ্যাট ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনিটিউড ক্যান নেভার বি এ নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে ফোর্সের ম্যাগনিটিউড তো তোমার একটা পজিটিভ কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড দ্যাট ইজ অলসো এ পজিটিভ কোয়ান্টিটি। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, এই ইকুয়েশানে এফ অ্যান্ড এস ক্যান নেভার বি নেগেটিভ কোয়ান্টিটিস। তাহলে পরে ওয়ার্ক ডান পজিটিভ হবে কি রেসপেক্টে? কস থিটা যদি তোমাকে পজিটিভ ভ্যালু প্রোভাইড করে। এবার কস থিটা কখন পজিটিভ ভ্যালু প্রোভাইড করবে? কস 0 ডিগ্রির ভ্যালু +1, কস 90 ডিগ্রির ভ্যালু 0। তাহলে তুমি যদি অ্যাঙ্গেলকে ইনক্রিজ করাও ফ্রম 0 ডিগ্রি টু 90 ডিগ্রি, দ্য ভ্যালু অফ কস থিটা উইল ডিক্রিজ ফ্রম +1 টু 0, cos 0 +1, cos 90 0। তাহলে +1 থেকে 0তে ভ্যালুটা ড্রপ করছে। যেই মোমেন্টে তোমার অ্যাঙ্গেল হয়ে যাবে গ্রেটার দ্যান 90 ডিগ্রি, তখন 0 থেকে ফার্দার ডিক্রিজ হবে ভ্যালুটা। তাহলে 0 থেকে ফার্দার ডিক্রিজ হলে পরে ভ্যালু কোন দিকে যাবে? নেগেটিভ ডাইরেকশানে যাবে। cos 0 ভ্যালু +1, cos 90 0, cos 180 ডিগ্রি -1। তার মানে তুমি যদি অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি থেকে 90 থেকে যদি গ্রেটার একটা ভ্যালু রাখো, সেখান থেকে যদি মুভ করো টুয়ার্ডস 180 ডিগ্রি, তাহলে তুমি পাবে হচ্ছে নেগেটিভ ভ্যালুজ অফ কস থিটা, যেটা আমরা সেকেন্ড কেসে পাবো। তাহলে পজিটিভ ওয়ার্ক ডান মানে হচ্ছে আমার কস থিটার ভ্যালু নেগেটিভ হতে হবে। কস থিটার ভ্যালু নেগেটিভ কোন কন্ডিশনে কোথায় হবে? কস থিটার ভ্যালু পজিটিভ, সরি, তো তোমাকে পজিটিভ ওয়ার্ক ডান হলে আমাকে কস থিটা পজিটিভ পেতে হবে। কস থিটা পজিটিভ কি রেসপেক্টে হবে? থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে। থিটার ভ্যালু যদি ইন বিটুইন 0 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি থাকে, তাহলে পরে তোমার আনসারে সবসময় তুমি পজিটিভ ভ্যালু পাবে। তাহলে পরে আমার কাছে লজিকটা হচ্ছে, ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট ইজ আচ্ছা লাইজ বিটুইন 0 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। এর মানে কি? এর মানে হচ্ছে আমি যদি এটাকে এইভাবে লিখি, তাহলে জিনিসটার ভ্যালু মানে কন্ডিশনটা দাঁড়াবে হচ্ছে এই রকম। দেখো, থিটা 0 ডিগ্রি সঙ্গে ইকুয়াল অর গ্রেটার দ্যান 0 ডিগ্রি বাট লেস দ্যান 90 ডিগ্রি। ভালো করে দেখো, এদিকে কিন্তু রয়েছে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা, আর এখানে রয়েছে লেস দ্যান 90, কারণ থিটা ইজ ইকুয়াল টু 90 হয়ে গেলে কিন্তু কসের ভ্যালু 0 হয়ে যাবে, ওয়ার্ক ডান 0 হয়ে যাবে, সেটা আমরা একটু বাদে দেখব।
তাহলে এই যদি কন্ডিশনটা হয় তখন আমরা বলতে পারবো ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ পজিটিভ। 0 ডিগ্রি হলে +1, আপ টু 89.99 ডিগ্রি পজিটিভ ভ্যালু, 90 ডিগ্রি হয়ে গেলে 0 হয়ে যাবে। তাহলে আমাকে মনে রাখতে হবে কি, অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে পরেই আমরা ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স পাবো হচ্ছে পজিটিভ। এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. এবারে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি কখন হবে? এটা হবে হচ্ছে যে মোমেন্টে ফোর্স যে ডাইরেকশানে অ্যাক্ট করছে, অবজেক্টও যদি সেই ডাইরেকশানে ডিসপ্লেসড হয়, তাহলে এই দুটো অ্যারোর মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না, দুটো অ্যারো হয়ে যাবে প্যারালাল টু ইচ আদার, তখন আমাদের থিটার ভ্যালু হয়ে যাবে 0 ডিগ্রি। আমি যদি এটা বলি, ইফ দ্য বডি ইজ ডিসপ্লেসড in the direction of the applied force, তখন আমার কাছে থিটার ভ্যালু হবে হচ্ছে 0 ডিগ্রি। এটা মনে রাখবে। তাহলে এই কেসে ইন দিস কন্ডিশন আমাদের ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা কি আসবে? ডাব্লু উইল বি ইকুয়াল টু এফএস কস 0 ডিগ্রি, এইটা পাবে। এবার cos 0 ডিগ্রির ভ্যালু আমি কত বললাম? cos 0 ডিগ্রি হচ্ছে +1। তাহলে পরে আমরা কি লিখব? এফএস এফএস ইন্টু +1 দ্যাট ইজ ইকুয়াল টু, আচ্ছা, or W is equal to Fs। এইটা হচ্ছে আমাদের কন্ডিশন। দেখো তোমাদের কাছে এটা ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. ওকে, এবার এর এক্সাম্পল কি? যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে চাও, তুমি একটা অবজেক্টকে ধরো তুমি বাড়ির ছাদে দাঁড়িয়ে আছো, সেখান থেকে তুমি একটা অবজেক্টকে রিলিজ করলে, অবজেক্টটা ডাউনওয়ার্ড ডাইরেকশানে মুভ করছে। তাহলে এই কন্ডিশানে তোমার যদি ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করতে বলে, তাহলে পরে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স কোন ডাইরেকশানে? ইন দ্য ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশান। অবজেক্টটা কোন ডাইরেকশানে মুভ করছে? ইন দ্য ডাইরেকশান অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। কারণ অবজেক্টটাও দেখো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশানে আছে বা ভার্টিক্যালি ডাইরেকশানে মুভ করছে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স অন দ্য অবজেক্ট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, অবজেক্টের ডিসপ্লেসমেন্ট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেম ডাইরেকশানে। তাহলে এই কন্ডিশানে আমরা ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি অফ আর্থ কি পাবো? পজিটিভ। এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে আমাকে পজিটিভ ওয়ার্ক যদি বুঝতে হয় তাহলে পরে আমার কাছে কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হচ্ছে থিটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে। তবে ইন জেনারেল পজিটিভ ওয়ার্ক মানে আমরা এটাকেই বলি যেখানে অবজেক্টটা যে ডাইরেকশানে অবজেক্টের উপর ফোর্স অ্যাক্ট করছে সেই ডাইরেকশানে অবজেক্টটা ডিসপ্লেসড হচ্ছে। তাহলে আমি একটা এক্সাম্পল যেটা তোমাদের বললাম সেই এক্সাম্পলটা আমি তোমাদের এখানে লিখে দিলাম। এ দেখো, যেটা তোমাদের আমি বললাম এক্ষুনি, যখন একটা বডি নিচের দিকে পড়বে আন্ডার দ্য এফেক্ট অফ গ্র্যাভিটি, তখন গ্র্যাভিটেশনাল ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই দেখো সেম ডাইরেকশানে, দুটোই ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে এখানে ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন দ্য বডি হচ্ছে পজিটিভ। দেখো সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবারে নেক্সট দেখো, নেগেটিভ ওয়ার্ক ডান।
নেগেটিভ ওয়ার্ক ডান কখন হবে? যখন কস থিটা তোমাকে নেগেটিভ ভ্যালু দেবে। কস থিটা কখন নেগেটিভ ভ্যালু দেবে? যখন থিটার ভ্যালু হবে গ্রেটার দ্যান 90 ডিগ্রি বাট লেস দ্যান ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমার কাছে এবার কন্ডিশনটা কি হবে? আমার কাছে এবার কন্ডিশনটা হচ্ছে এরকম, 90 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান ইকুয়াল টু 180 ডিগ্রি, থিটার ভ্যালু গ্রেটার দ্যান 90 বাট লেস দ্যান ইকুয়াল টু 180। যদি এই কন্ডিশনটা হয় তাহলে ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ নেগেটিভ। এর মানে কি? এর মানে এই যে আমরা এই ডায়াগ্রামটা ড্র করেছিলাম, এখানে অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, এই কন্ডিশনে অ্যাঙ্গেলটা হয়ে যাবে অবটিউস অ্যাঙ্গেল, গ্রেটার দ্যান 90 বাট লেস দ্যান ইকুয়াল টু 180 ডিগ্রি। এই কন্ডিশনে আমার যদি ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হয় তাহলে আমরা সব সময়তে ওয়ার্ক ডানটা পাবো হচ্ছে নেগেটিভ। তোমাদের একটা ফিগার দেখাই। ধরো আমরা এরকম একটা ডায়াগ্রামকে কনসিডার করলাম, আমরা এই ক্যালকুলেশনটা পরে করছি, শুধু ফিগারটাকে সবাই অবজার্ভ করো। সবাই কি ফিগারটা দেখতে পাচ্ছ ঠিক মতো? হ্যাঁ স্যার। এখানে এখানে সিচুয়েশনটা কি? একটা রাফ হরাইজেন্টাল সারফেসের উপর একটা অবজেক্ট রয়েছে, তার উপর এই ডাইরেকশানে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছো, তাহলে অবজেক্ট মুভ করছে ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। আর তার জন্য দেখো আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে কাইনেটিক ফ্রিকশন পড়েছিলাম, যখন অবজেক্ট মুভ করে তখন এগেনস্ট দ্য মোশন অফ দ্য অবজেক্ট একটা কাইনেটিক ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্ট করছে। এবার ভালো করে দেখো, অবজেক্টটা ডিসপ্লেসড হচ্ছে কোন ডাইরেকশানে? লেফট টু রাইট। ফোর্স অফ ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে? এগেনস্ট দ্য মোশন অফ দ্য অবজেক্ট। তাহলে যদি অবজেক্ট মুভ করে ফ্রম লেফট টু রাইট, ফোর্স অফ ফ্রিকশন মুভ করবে ফ্রম রাইট টু লেফট। তাহলে এই অবজেক্টের তোমার অবজেক্টের উপর যে ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্ট করছে সেটা হচ্ছে এগেনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট। তাহলে অবজেক্টের ডিসপ্লেসমেন্টের এগেনস্টে যদি একটা অবজেক্ট মুভ করে তাহলে ওই অবজেক্টের মানে অবজেক্টের ডিসপ্লেসমেন্টের এগেনস্টে যখন এই ফোর্স অফ ফ্রিকশনটা অ্যাক্ট করছে তখন এই ফোর্স অফ ফ্রিকশনের সঙ্গে ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেলের ভ্যালুটা কত? কেউ বলতে পারো? আমি আরেকটু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বলছি, এইটা হচ্ছে অবজেক্টের ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন। তাহলে বলো তো, এই রেড অ্যারো আর এই ফোর্স অফ কাইনেটিক ফ্রিকশনের অ্যারো, এই দুটো অ্যারোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? যদি আমি অ্যারোটাকে এখানে রাখি, 180 ডিগ্রি স্যার। কারেক্ট, 180 degree. 180 ডিগ্রি, বিকজ দ্য ফোর্স অফ ফ্রিকশন ইজ এগেনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কোন কন্ডিশনটা স্যাটিসফাই করলো? 180 ডিগ্রি। তাহলে এখানে তুমি যদি ক্যালকুলেট করো ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ ফ্রিকশন, তাহলে তোমার ওয়ার্ক ডানের এক্সপ্রেশন আসবে নেগেটিভ। তাহলে আমাকে যদি এখানে ক্যালকুলেট করতে বলা হয় ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ ফ্রিকশন, তাহলে আমার কাছে এক্সপ্রেশনটা কীরকম হবে? আমরা ইন ডিটেল এক্সপ্রেশন একটু পরে যাব, আমি জাস্ট এই মোমেন্টে এইভাবে লিখছি। আমার ইকুয়েশনটা কী ছিল দেখো, ইকুয়েশনটা ছিল হচ্ছে জেনারেল ফর্ম ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে অ্যাপ্লাইড ফোর্স ক্যাপিটাল এফ এর জায়গাতে কি আসবে? দ্য কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স, দ্যাট মিনস এফ কে, ডিসপ্লেসমেন্ট এস, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল উইল বি সামথিং লাইক দিস। দেখো এই ইকুয়েশনটা পাবে কিনা বলো, এফ কে ইন্টু এস ইন্টু কস 180 ডিগ্রি। এটা সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবারে কস 180 ডিগ্রির ভ্যালু কত? কস 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। তাহলে আমি যদি এবার এটা পুট করি তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? এফ কে এস ইন্টু -1,
তাহলে -1 দিয়ে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে টোটাল আনসার কি আসবে? নেগেটিভ আসবে। তাহলে পরে দেখো ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ ফ্রিকশন কি হলো? নেগেটিভ অফ এফকেএস। এটা ক্লিয়ার কিনা বলো সবার কাছে? হ্যাঁ স্যার। Yes, sir. ধরো তুমি একটা অবজেক্টকে গ্রাউন্ড থেকে লিফট করছো, তাহলে তোমার অবজেক্টের ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট কোন দিকে? ভার্টিক্যালি আপওয়ার্ড। ফোর্স অফ গ্র্যাভিটি কোন দিকে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে ভার্টিক্যাল আপ অ্যান্ড ভার্টিক্যাল ডাউন এই দুটো ডাইরেকশন হচ্ছে অপোজিট টু ইচ আদার। তাহলে যখন আমি একটা অবজেক্টকে লিফট করছি ইন দ্য ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশন, ফোর্স অফ গ্র্যাভিটি ওয়ার্কস এগেনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট। তাহলে যদি একটা অবজেক্টকে লিফট করার টাইমে তোমাকে ক্যালকুলেট করতে বলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, তাহলে তোমার আনসারটা হবে নেগেটিভ, বিকজ ফোর্স অফ গ্র্যাভিটি ইজ অ্যাক্টিং ইন দ্য ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশন, অবজেক্ট ইজ মুভিং ইন দ্য ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে অ্যাঙ্গেল বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলেই এই কন্ডিশন চলে আসবে। তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে আমি আরেকটা এক্সাম্পলে কি বলতে পারি? হোয়েন উই লিফট এ বডি ফ্রম দ্য গ্রাউন্ড, দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি ইজ এগেনস্ট দ্য ডাইরেকশন অফ দ্য gravitational force of the earth. So work done by the gravitational force will be negative. দেখো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, sir. সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, Yes, sir. নাও দ্য থার্ড কেস, জিরো ওয়ার্ক। জিরো ওয়ার্কের তিনটে কন্ডিশন হতে পারে। ইফ উই কনসিডার দিস ইকুয়েশন, যদি তুমি ফোর্স অ্যাপ্লাই না করো তাহলে F0, ফোর্স অ্যাপ্লাই না করলে কোনো অবজেক্টের তো ওয়ার্ক ডান হবেই না, এটা খুব সিম্পল। সেকেন্ড কন্ডিশন কি? S ইজ ইকুয়াল টু 0। এস মিনস ডিসপ্লেসমেন্ট, তার মানে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো বাট দ্য অবজেক্ট ইজ নট ডিসপ্লেসড। এই কন্ডিশনেও ওয়ার্ক ডান 0, কারণ ডিসপ্লেসমেন্ট যদি 0 হয়, তুমি যদি ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ফোর্সও অ্যাপ্লাই করো, ইনফিনিটি মাল্টিপ্লাইড বাই 0 উইল অলওয়েজ প্রোভাইড ইউ 0। তাহলে যদি ডিসপ্লেসমেন্ট না হয় একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করার পরেও, তখন তোমার ওয়ার্ক ডান কিন্তু 0 হবে। আর থার্ড কন্ডিশন হচ্ছে ইফ কস থিটা ইজ ইকুয়াল টু 0। এফ এক্সিস্ট করছে, এফ নন জিরো, ডিসপ্লেসমেন্ট নন জিরো, বাট কস থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলেও ওয়ার্ক ডান কিন্তু 0 হবে। তাহলে জিরো ওয়ার্কের আমাদের কি কি কন্ডিশন হতে পারে? ফার্স্ট কন্ডিশন এটা হতে পারে দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি ইজ 0, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি হতে পারে? হোয়েন নো ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দ্য বডি, যেটা অবভিয়াস, ফোর্স অ্যাপ্লাই করিনি, ওয়ার্ক ডান হচ্ছে না। আর থার্ড কন্ডিশন কি বললাম? কস থিটা 0। থিটা 90 ডিগ্রি হলে কস 90 তোমাকে 0 ভ্যালু দেবে। এবার থিটা 90 ডিগ্রি মিনস কি? দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে যদি আমি খুব সিম্পল ওয়েতে বলি, অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে পরে ফোর্স অ্যাক্ট করবে অ্যালং ওয়াই অ্যাক্সিস, বিকজ অ্যাঙ্গেল বিটুইন এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আর ইজ 90 ডিগ্রি। তার মানে যখনই আমি এরকম কন্ডিশনকে অবজার্ভ করব যেখানে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ফোর্স অ্যাক্ট করছে, বাট দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট
and direction of the applied force are mutually perpendicular, পরস্পর লম্ব, then no work will be done by the applied force. This is our main part of the zero work segment. তাহলে when the force and the displacement are mutually perpendicular. Mutually perpendicular মানে হচ্ছে the angle between these two vectors is zero. The work done by the force is zero. এরকম কন্ডিশন আমরা অলরেডি ডিসকাস করে এসেছি। সেন্ট্রিপেটাল ফোর্স পড়েছিলাম, মনে পড়ছে? সার্কুলার মোশনে সেন্ট্রিপেটাল ফোর্স কোন ডাইরেকশনে অ্যাক্ট করছিল? অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য মোশন অফ দ্য অবজেক্ট। তাহলে আমি যদি এই সেন্ট্রিপেটাল ফোর্সের ডায়াগ্রামটাকে তোমাদের আরেকবার এখানে ড্র করি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ? দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য মোশন অফ দ্য অবজেক্ট, তার মানে দিস ইজ দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। আর দেখো সেন্ট্রিপেটাল ফোর্স কোন দিকে অ্যাক্ট করছে? টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস। আমরা অলরেডি ডিসকাস করে এসেছি, আমি খুব ডিটেলে আর কিছু বলছি না। আমরা কি দেখেছিলাম? যখন একটা অবজেক্ট সার্কুলার মোশন এক্সিকিউট করে, দ্য ডাইরেকশন অফ মোশন ইজ অলওয়েজ অ্যালং দ্য ট্যানজেন্ট ড্রন অন এভরি পয়েন্ট অন দ্য সার্কামফেয়ারেন্স অফ দ্য সার্কেল। তাহলে আমাদের এই ডাইরেকশন অফ মোশন হচ্ছে অ্যালং দ্য ট্যানজেন্ট, আর এটা হচ্ছে অ্যালং দ্য রেডিয়াস। সার্কেলের সার্কামফেয়ারেন্সের যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস ইজ অলওয়েজ মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে দেখো ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট আর ডাইরেকশন অফ সেন্ট্রিপেটাল ফোর্স দেখো দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে এদের ইন্টারনাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, cos 90 0। তাহলে যদি আমাকে ক্যালকুলেট করতে বলা হয় ওয়ার্ক ডান বাই দ্য সেন্ট্রিপেটাল ফোর্স, তাহলে তোমার আনসারটা হবে 0, কারণ সেন্ট্রিপেটাল ফোর্স ইজ অলওয়েজ ইন এ ডাইরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য অবজেক্ট। এই জন্য সেন্ট্রিপেটাল ফোর্সকে অনেক সময়তে জিরো ওয়ার্ক ফোর্স বলেও সিগনিফাই বা ইন্ডিকেট করা হয়। এটা ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, এইবারে আমরা ডাইমেনশনাল ফর্মুলা অফ ওয়ার্ক ডান যদি ক্যালকুলেট করতে চাই, কি হবে? ওয়ার্ক ডানের ডাইমেনশনাল ফর্মুলা মানে কি? ডাইমেনশনাল ফর্মুলা অফ ফোর্স মাল্টিপ্লাইড বাই ডাইমেনশনাল ফর্মুলা অফ ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা কত? এম এল টি টু দি পাওয়ার -2। ডিসপ্লেসমেন্ট মিনস ডিস্টেন্স, ডিস্টেন্সের ডাইমেনশনাল ফর্মুলা ক্যাপিটাল এল। তার মানে আমাকে এম এল টি টু দি পাওয়ার -2কে মাল্টিপ্লাই করতে হবে বাই এল। তাহলে পরে আমার কাছে এক্সপ্রেশন অফ ডাইমেনশনাল ফর্মুলা অফ ওয়ার্ক কি আসবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, এবারে আমরা ক্যালকুলেট করব ইউনিটস অফ ওয়ার্ক ডান। ও সরি, ইউনিটস অফ ওয়ার্ক। আমরা নিউটনস লজ অফ মোশন থেকে যখন ফোর্সকে ডিফাইন করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম দেয়ার আর টু টাইপস অফ ইউনিটস অফ ফোর্স। ওয়ান ওয়াজ অ্যাবসোলিউট ইউনিট অফ ফোর্স, দ্য আদার ওয়ান ওয়াজ গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স। সিমিলারলি ওয়ার্কের কেসেও আমরা দুটো টাইপ অফ ইউনিট পাবো, একটাকে বলবো অ্যাবসোলিউট ইউনিট অফ ওয়ার্ক, আরেকটাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক। যখন অ্যাবসোলিউট ইউনিটস অফ ওয়ার্ক নিয়ে ডিল করব, তখন ফোর্সের ইউনিট হবে অ্যাবসোলিউট। যখন আমরা কনসিডার করব গ্র্যাভিটেশনাল ইউনিটস অফ ওয়ার্ক, তখন আমাদের ফোর্সের ইউনিটটাও হবে গ্র্যাভিটেশনাল ইউনিটস অফ ফোর্স। তাহলে আমরা ক্যাটেগরি
ওয়ান যেটা নিচ্ছি সেটা হচ্ছে অ্যাবসোলিউট ইউনিটস। খুব ভালো কথা। ফার্স্টে আমাদের হচ্ছে এসআই ইউনিট, আর এসআই সিস্টেমে অ্যাবসোলিউট ইউনিট অফ ওয়ার্ক কত কেউ বলতে পারো? হোয়াট ইজ দ্য অ্যাবসোলিউট ইউনিট অফ ওয়ার্ক ইন এসআই সিস্টেম? কেউ বলতে পারবে ইউনিটের নাম কি? ইউনিটের নাম হচ্ছে জুল, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি বাই ক্যাপিটাল জে। এবারে আমাকে যদি বলে 1 জুল অফ ওয়ার্ক কখন হবে, তাহলে আমার কাছে কি কি কন্ডিশন হবে দেখো। যদি আমার ফোর্স হয় 1 নিউটন, ডিসপ্লেসমেন্ট যদি হয় 1 মিটার, আর কি হবে, কস থিটার ভ্যালু হতে হবে +1, তার মানে থিটা যদি ইজ ইকুয়াল টু হয় 90 ডিগ্রি, যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাইড হয়, দেন ডাব্লু উইল বি ইকুয়াল টু 1 জুল। এর মানে কি, সরি থিটা 0 ডিগ্রি হবে, 90 না, এক্সট্রিমলি সরি। থিটা যদি হয় 0 ডিগ্রি, তার মানে হচ্ছে অবজেক্টটা ফোর্সের ডাইরেকশানে ডিসপ্লেসড হবে। যে ডাইরেকশানে ফোর্স সেই ডাইরেকশানে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এবার কতটা অ্যামাউন্ট অফ ফোর্স তুমি অ্যাপ্লাই করছো? 1 নিউটন অফ ফোর্স অ্যাপ্লাই করছো। কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে অবজেক্টের? 1 মিটার। তার মানে যদি আমরা একটা অবজেক্টের উপর 1 নিউটন অফ ফোর্স অ্যাপ্লাই করি এবং যদি অবজার্ভ করি অ্যাপ্লাইড ফোর্সের ডাইরেকশানে অবজেক্টের 1 মিটার ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে আমরা ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স বলবো ইজ ইকুয়াল টু 1 জুল। এটা ক্লিয়ার হলো কিনা বলো? আমি আরেকবার রিপিট করছি। একটা অবজেক্টের উপর তুমি যদি 1 নিউটন অফ ফোর্স অ্যাপ্লাই করো এবং যদি অবজার্ভ করো যে ডাইরেকশানে ফোর্স অ্যাপ্লাই করেছো সেম ডাইরেকশানে অবজেক্ট ডিসপ্লেসড হলো বাই 1 মিটার, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স উইল বি ইকুয়াল টু 1 জুল। এটা কি সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। থিটা 0 ডিগ্রি মানেই হচ্ছে যে ডাইরেকশানে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো সেই ডাইরেকশানে অবজেক্টটা ডিসপ্লেসড হবে। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে পরে আমি তোমাদের ইন শর্ট বলে দিচ্ছি কি হবে। একটা মিনিট দাঁড়াও। তাহলে তো আমাদের কাছে ইকুয়েশনটা কি আসবে? 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন ইন্টু 1 মিটার। তাহলে এটাকে আমরা যদি ইন শর্ট লিখি, অনেক টাইমে দেখবে তোমাদেরকে এই রকম দিয়ে দেয়, 1 জুল না ইউনিট দিয়ে বলে দিল 1 নিউটন মিটার। হোয়াট ইজ 1 nm? 1 nm ইজ নাথিং বাট 1 জুল। ভয় পেয়ে যেও না, 1 নিউটন মিটারও যা 1 জুলও তাই। দেখো ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। এবার হচ্ছে সিজিএস ইউনিট। অ্যাবসোলিউট ইউনিট অফ ওয়ার্ক ইন সিজিএস সিস্টেম নাম জানো? কেউ বলতে পারবে? এটার নাম হচ্ছে আর্গ, ERG, আর্গ। এবার কি কি চেঞ্জেস হবে? এই কেসেও থিটা 0 ডিগ্রি হবে, কিন্তু ফোর্স হয়ে যাবে 1 ডাইন, ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 1 সেন্টিমিটার। তাহলে আমি এই পার্টটাকে কপি করি ফার্স্টে টাইম সেভ করার জন্য। ফোর্স 1 নিউটনের জায়গায় হয়ে যাবে 1 ডাইন, কেন আমি সিজিএস সিস্টেমে আছি। ডিসপ্লেসমেন্ট মিটারের জায়গায় হয়ে যাবে সেন্টিমিটার, তাহলে আমাদের এই ওয়ার্ক ডানটা 1 জুলের জায়গায় হয়ে যাবে 1 আর্ক। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি যদি অবজার্ভ করো একটা অবজেক্টের উপর তুমি 1 ডাইন অফ ফোর্স অ্যাপ্লাই করলে, যে ডাইরেকশানে ফোর্স অ্যাপ্লাই করেছো
অবজেক্টটা সেম ডাইরেকশানে 1 সেন্টিমিটার ডিসপ্লেসড হলো, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স উইল বি ইকুয়াল টু 1 আর্ক। ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আমি আরেকবার রিপিট করছি, যদি এটা অবজার্ভ করো, একটা অবজেক্টের উপর 1 ডাইন অফ ফোর্স অ্যাপ্লাই করেছো এবং যে ডাইরেকশানে তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো সেই ডাইরেকশানে অবজেক্টটা 1 সেন্টিমিটার ডিসপ্লেসড হলো, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স উইল বি ইকুয়াল টু 1 আর্ক। এবার 1 আর্ক যা 1 ডাইন সেন্টিমিটারও তাই। তাহলে 1 জুল আর 1 আর্গের ডেফিনেশন ক্লিয়ার তোমাদের কাছে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, sir. সেকেন্ড কেস, গ্র্যাভিটেশনাল ইউনিটস অফ ওয়ার্ক ডান, এগেন এসআই। এবার আমাকে ফোর্সকে কনসিডার করতে হবে ইন টার্মস অফ গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স। এসআই সিস্টেমে যদি আমাকে বলা হয় হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক ডান ইন এসআই সিস্টেম, তখন আমার আনসারটা হবে হচ্ছে কিলোগ্রাম মিটার, কেজিএম। এবার কিলোগ্রাম মিটার কিভাবে পাবো? এই যে ফার্স্ট পার্টটা, এটাকে আমি কপি করছি। ডিসপ্লেসমেন্ট সেম থাকবে 1 মিটার, অ্যাঙ্গেল 0 ডিগ্রি সেম থাকবে, শুধু ফোর্স 1 নিউটনের জায়গাতে আর আমরা অ্যাবসোলিউট ইউনিট ইউজ করতে পারবো না, আমরা এখানে ইউজ করব গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স। গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স ইন এসআই সিস্টেম আমরা পড়েছিলাম কেজিএফ অর কিলোগ্রাম ফোর্স, অর যেটাকে কিলোগ্রাম ওয়েট বলা হয়। তাহলে আমরা যদি এটা অবজার্ভ করি, 1 কিলোগ্রাম ফোর্স অফ বা 1 কিলোগ্রাম ওয়েট অফ ফোর্স একটা অবজেক্টের উপর অ্যাপ্লাইড হলো, আর অবজেক্টটা 1 মিটার ডিসপ্লেসড হলো ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স তখন হয়ে যাবে 1 কিলোগ্রাম মিটার। দেন ডাব্লু উইল বি ইকুয়াল টু 1 কেজি মিটার। আমি আরেকবার রিপিট করছি, 1 কিলোগ্রাম ফোর্স অর 1 কিলোগ্রাম ওয়েট অফ ফোর্স একটা অবজেক্টের উপর অ্যাক্ট করলে, অবজেক্ট যদি ফোর্সের ডাইরেকশানে 1 মিটার ডিসপ্লেসড হয়, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স হবে 1 কেজি মিটার। এটা ক্লিয়ার হলো কিনা সবার কাছে বলো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? এবার দেখো, কেজি মিটারে আমরা কোনো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারবো না, তাহলে আমায় কি করতে হবে? কেজি মিটার থেকে জুলে কনভার্ট করতে হবে, গ্র্যাভিটেশনাল টু অ্যাবসোলিউটে যেতে হবে। কিভাবে যাবে? 1 কেজি মিটার মানে কি? 1 কেজি এফ ইন্টু 1 মিটার। অলরেডি আমরা নিউটনস লজ অফ মোশন পড়ার টাইমে দেখে এসেছি 1 কেজি এফ ইজ ইকুয়াল টু 9.8 নিউটন। তাহলে এই 1 কেজি এফ এর জায়গায় 9.8 নিউটন যেই সাবস্টিটিউট করে দেবে, তোমার কি হবে? 9.8 ইন্টু 1 মিনস 9.8 নিউটন মিটার। নিউটন মিটার মানেই তো জুল, তাহলে দেখো 1 কেজি মিটার ইজ ইকুয়াল টু হয়ে গেল 9.8 জুলস। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে সিজিএস সিস্টেমে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক কী হবে? কিলোগ্রামের জায়গায় হয়ে যাবে গ্রাম, মিটারের জায়গায় হয়ে যাবে সেন্টিমিটার। তার মানে এই আমাদের শর্ট ফর্ম হচ্ছে গ্রাম সেন্টিমিটার। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনে এবার কি কি চেঞ্জেস আসবে? আমি যদি এই পুরো পার্টটাকে কপি করে নিই এখানে, তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট 1 মিটারের জায়গায় হয়ে যাবে 1 সেন্টিমিটার, আর 1 কেজি এফ এর জায়গাতে
আমার ফোর্সটা হয়ে যাবে 1 GF অর গ্রাম ফোর্স অর গ্রাম ওয়েট। তাহলে পরে আমাদের এই ওয়ার্ক ডানটা হয়ে যাবে 1 গ্রাম সেমি। তার মানে কি 1 গ্রাম ফোর্স অর 1 গ্রাম ওয়েট অফ ফোর্স একটা অবজেক্টের উপর অ্যাক্ট করলে যদি অবজেক্টটা ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স 1 সেন্টিমিটার ডিসপ্লেসড হয়, তাহলে পরে আমরা ওই অ্যাপ্লাইড ফোর্সের ওয়ার্ক ডানকে বলবো 1 গ্রাম সেন্টিমিটার। তাহলে আমাদের কাছে ইকুয়েশনটা কি আসবে? আমাদের কাছে ইকুয়েশনটা আসবে দেখো এই রকম। এক মিনিট দাঁড়াও, আমি লিখে দিই ইকুয়েশনটা। এই দেখো, এটা হচ্ছে ইকুয়েশনটা। 1 গ্রাম সেন্টিমিটার কি হলো? 1 গ্রাম ফোর্স ইন্টু 1 সেন্টিমিটার। এবার এক্ষুনি বলেছি আমরা কোনোভাবে গ্র্যাভিটেশনাল ইউনিটে কোনো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারবো না, তাহলে আমাকে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্সকে অ্যাবসোলিউট ইউনিট অফ ফোর্সে কনভার্ট করতে হবে। অলরেডি এটা আমরা দেখে এসেছি, 1 গ্রাম ফোর্স ইজ ইকুয়াল টু 989, সরি এটা 1 মিটার রয়ে গেছে, এটা 1 সেন্টিমিটার হবে। জাস্ট এ সেকেন্ড, এই চেঞ্জেসটা হয়নি। তাহলে আমার ইকুয়েশনটা হবে 989 ইন্টু 1 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার মিনস আর্ক, তাহলে 1 গ্রাম সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 980 আর্ক। দেখো সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. আচ্ছা, এইবারে আমরা ওই যে ফ্রিকশনের ব্যাপারটাকে আমি খুব সিম্পল ওয়েতে ওখানে লিখে দিয়েছিলাম, এবার একটু আমরা ইন ডিটেলে ক্যালকুলেট করব। এটা তোমাদের ইয়েতে আছে, তোমাদের সিলেবাসের মধ্যে আছে, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন করার এই পার্টটাকে আমরা হেডিং দিচ্ছি ওয়ার্ক ডান ইন ডিসপ্লেসিং এ বডি ওভার এ রাফ প্লেন। এই রাফ প্লেনটা হরাইজেন্টাল হতে পারে, রাফ প্লেনটা ইনক্লাইন্ড হতে পারে। আমরা লাস্ট ক্লাসে একদম লাস্টে এন্ডে দেখেছিলাম ইনক্লাইন্ড প্লেনের উপরেও কিন্তু অবজেক্ট যখন মুভ করবে তখন কিন্তু একটা ফ্রিকশন অ্যাক্ট করবে, সেটা আমাদের এখানে কাজে লাগবে। দেখো তাহলে আমরা ফার্স্ট কেস আগে যেটা করব সেটা হচ্ছে দ্য body is displaced over a rough horizontal surface। খুব ভালো কথা। আমরা ওই আগের যে ডায়াগ্রামটা যেটা আমি তোমাদের নেগেটিভ ওয়ার্ক ডিফাইন করার সময় দিয়েছিলাম সেই ডায়াগ্রামটাকেই আমরা আবার ফলো করব। আচ্ছা, সেম ফিগার, তুমি অবজেক্টকে ডিসপ্লেস করাচ্ছ ফ্রম লেফট টু রাইট, ফোর্স অফ কাইনেটিক ফ্রিকশন অ্যাক্ট করছে ফ্রম রাইট টু লেফট। তাহলে আমরা যদি লিখি ফোর্স অফ কাইনেটিক ফ্রিকশন অন দ্য বডি, তাহলে তার এক্সপ্রেশন কি হবে? আমরা প্রিভিয়াস ক্লাসে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ক্যালকুলেট করেছিলাম। সেখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন মিন্স কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড বাই নর্মাল রিয়াকশন। এই যে এই ইকুয়েশনটা আমি যদি একটু আগের ক্লাসে চলে যাই, এই দেখো এই যে এই ইকুয়েশনটা, এফ কে, এটা বলেছিলাম মিউ কে ইজ ইকুয়াল টু এফ কে বাই আর, কিন্তু এখানে আমরা কাইনেটিক ফ্রিকশনের এক্সপ্রেশন কি পেয়েছিলাম? এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। এইটা আমরা এখানে ইউজ করব। চলে আসো আজকের ক্লাসে। তাহলে আমাকে যদি বলে হোয়াট ইজ দ্য ফোর্স অফ কাইনেটিক ফ্রিকশন অন দ্য বডি, এখানে ফোর্স অফ কাইনেটিক ফ্রিকশনটা কোথায় অ্যাক্ট করছে? বিটুইন দ্য টু সারফেসেস ইন কন্ট্যাক্ট। তাহলে পরে আমার এক্সপ্রেশনটা কি হবে? এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে আর। এই অবধি তোমাদের আগের ইকুয়েশনটা আমরা দেখেছি। এবার ভালো করে ফলো করো। আর কোন ডাইরেকশানে অ্যাক্ট করছে? ইন দ্য ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশন।
আর কেন ক্রিয়েট হয়েছে? অবজেক্টের ওয়েট সারফেসের উপর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশানে অ্যাক্ট করছে। তাহলে এখানে হরাইজেন্টাল সারফেস বলে আর ইজ ইকুয়াল টু mg, যেটা আগের ক্লাসে আমি লাস্টে বলেছিলাম। যদি হরাইজেন্টাল সারফেস হয় দেন আর উইল বি ইকুয়াল টু mg, কিন্তু যদি ইনক্লাইন প্লেন হয় তখন আর অন্য একটা রিপ্রেজেন্টেশন দেবে, সেটা আমরা একটু বাদে দেখব। তাহলে আমি যদি আর ইজ ইকুয়াল টু mg এই ইকুয়েশানে পুট করি, তাহলে পরে আমার ইকুয়েশানটা কি হয়ে যাবে? ইকুয়েশানটা হয়ে যাবে এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে mg। এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবাডি? Yes, sir. আর ইজ ইকুয়াল টু mg কেন? আর হচ্ছে mgর রিয়াকশন ফোর্স। আর কে প্রোভাইড করছে? সারফেস। কার উপর প্রোভাইড করছে? অন দ্য বডি। তাহলে মিউ কে ইন্টু আর, আর ইজ ইকুয়াল টু mg, দ্যাট ইজ ওয়াই এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু mg। এবারে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি, কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে? ফিগার বলছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি হচ্ছে এস। এবার আমাকে ক্যালকুলেট করতে হবে ওয়ার্ক ডান বাই দ্য কাইনেটিক ফ্রিকশন অন দ্য বডি। কি হবে? কাইনেটিক ফ্রিকশন মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাইড বাই কস 180 ডিগ্রি। কেন কস 180 ডিগ্রি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে লেফট টু রাইট, ফোর্স অফ ফ্রিকশন রাইট টু লেফট। তাহলে ডিসপ্লেসমেন্ট আর ফোর্স অফ ফ্রিকশন দে আর অপোজিটলি ডাইরেক্টেড। অপোজিটলি ডাইরেক্টেড মিনস ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 180 ডিগ্রি। তাহলে পরে আমাকে যদি এবারে এই এক্সপ্রেশনটা লিখতে হয়, তাহলে পরে আমার এক্সপ্রেশনটা কি দাঁড়াবে? ডাব্লু ইজ ইকুয়াল টু, দেখো এইরকম একটা এক্সপ্রেশন পাবে, এফ কে এস ইন্টু কস 180 ডিগ্রি, ডাব্লু ফ্রিকশন, কারণ তুমি ক্যালকুলেট করছো ওয়ার্ক ডান বাই দ্য কাইনেটিক ফ্রিকশন, কস 180 ডিগ্রি মানে -1। যদি তোমরা এই স্টেপটাকে আরেকটু ডিটেলে লিখতে চাও তাহলে তোমরা এখানে আরেকটা স্টেপকে আনতে পারো, যেটা আলটিমেটলি তোমাকে দেবে হচ্ছে এই এক্সপ্রেশনটা মিউ কে mg s। দেখো এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? sir. বাকি স্টুডেন্টরা বুঝতে পারলে? বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে কেস অফ নেগেটিভ ওয়ার্ক। আমরা যখনই ক্যালকুলেট করব ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, এভরি টাইম ইউ উইল গেট নেগেটিভ ওয়ার্ক। এবার যদি তোমাকে বলে ব্লক হরাইজেন্টাল সারফেসে মুভ করছে না, তুমি একটা ব্লককে পুল করছো ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন ওভার এ রাফ ইনক্লাইন প্লেন, দ্যাট উইল বি আওয়ার সেকেন্ড কেস। কেস টু কি বলছে? কেস টু বলছে বডি ইজ পুলড আপ এ রাফ ইনক্লাইন্ড প্লেন। এবার কি হবে? এবার আমাদের ওই ইনক্লাইন প্লেনের ডায়াগ্রামটাকে ড্র করতে হবে। দেখো এটা ভালো করে বুঝে নাও। আচ্ছা এটা কাজ করো, এটাকে ইয়েতে রাখো, সাইডে রাখি, সাইডে রেখে আমরা করি, তাহলে আমাদের জিনিসটা সাইমালটেনিয়াসলি ইকুয়েশনগুলো বুঝতে সুবিধা হবে। তোমরা সবাই ফিগারটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ইজ দিস ফিগার ভেরি হ্যাঁ, ক্লিয়ার? স্যার। আচ্ছা এখানে কি হ্যাঁ, রয়েছে? দিস ইজ অ্যান ইনক্লাইন প্লেন, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অর সিম্পলি ইনক্লিনেশন অফ দ্য প্লেন হচ্ছে থিটা। এবারে আমরা প্রিভিয়াস ক্লাসে এটা দেখেছিলাম যে ওয়েট mg ইজ অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এই ওয়েটকে আমরা দুটো কম্পোনেন্টে রিজলভ করতে পারি। একটা কম্পোনেন্ট অ্যাক্ট করবে প্যারালাল টু দ্য ইনক্লাইন প্লেন ডাউন দ্য প্লেন, আর একটা কম্পোনেন্ট অ্যাক্ট করবে পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন প্লেন। এই যে পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন প্লেন এই কম্পোনেন্টটা হচ্ছে mg cos থিটা। এই mg cos থিটার জন্য এইবার আরটা ক্রিয়েটেড হবে। তার মানে আগের কেসে আর ওয়াজ ইকুয়াল টু mg, কিন্তু এই কেসে আর ইজ নট ইকুয়াল টু mg,
আর ইজ ইকুয়াল টু mg cos থিটা। তাহলে আমার কাছে প্রথম যেটা হবে ইন দ্য ইন না লিখে ফর ইনক্লাইন্ড প্লেন দ্য নর্মাল রিয়াকশন ফোর্স ইজ অলওয়েজ ইকুয়াল টু mg cos থিটা। এটা মনে রাখবে, কারণ ইনক্লাইন প্লেনের উপর mg cos থিটা পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করছে ডাউনওয়ার্ড ডাইরেকশনে, তার রিয়াকশন ফোর্স হচ্ছে দিস আর। সো ইনক্লাইন প্লেন মিনস আর ইজ ইকুয়াল টু mg cos থিটা, হরাইজেন্টাল প্লেন মিনস আর ইজ ইকুয়াল টু mg। এবারে তুমি কি করছো, এই বডিটাকে পুল করছো ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন ওভার দিস রাফ ইনক্লাইন প্লেন। তাহলে অবজেক্টের মোশন কোন দিকে? আপ দ্য প্লেন। তাহলে যদি অবজেক্টের মোশন হয় আপ দ্য প্লেন, কাইনেটিক ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে? এগেনস্ট দ্য মোশন অফ দ্য অবজেক্ট। তাহলে কাইনেটিক ফ্রিকশন অ্যাক্ট করছে ডাউন দ্য প্লেন। তাহলে আমাকে যদি এখানে ক্যালকুলেট করতে বলা হয় হোয়াট ইজ দ্য কাইনেটিক ফ্রিকশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য ইনক্লাইন সারফেস, কাইনেটিক ফ্রিকশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য ইনক্লাইন্ড সারফেস, তাহলে কি হবে? আগের বারের মতন সেম ইকুয়েশন, এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ক্যাপিটাল আর, এই অবধি কোনো প্রবলেম নেই। এবার আগের কেসে আর ওয়াজ ইকুয়াল টু mg, এই কেসে আর ইজ ইকুয়াল টু mg cos থিটা। তাহলে পরে আমার ইকুয়েশন কি হবে? মিউ কে mg cos থিটা। দিস ইজ দ্য কাইনেটিক ফ্রিকশন। একটা কাজ করো, এটাকে এখানে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো কাইনেটিক ফ্রিকশনাল ফোর্সটা ক্লিয়ার হলো তোমাদের সবার কাছে? হ্যাঁ স্যার। এবারে আমরা বডিটাকে পুল করছি আপ দ্য প্লেন উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। আমরা সিম্পল কেসটা নিয়ে ডিল করব, আমাদের এখানে কমপ্লিকেটেড কেস পড়ার দরকার নেই। তাহলে পরে দ্য বডি ইজ পুলড আপ দ্য প্লেন উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটি মিনস বডির অ্যাক্সিলারেশন জিরো। বডির অ্যাক্সিলারেশন জিরো মিনস বডির উপর কোনো নেট ফোর্স অ্যাক্ট করছে না। তাহলে দেখো ফিগারে এই বডির উপর আপ দ্য প্লেন তোমার অ্যাপ্লাইড ফোর্স এফ, আর বডির উপর ডাউন দ্য প্লেন দুটো ফোর্স, একটা হচ্ছে ওর ওয়েটের কম্পোনেন্ট mg সাইন থিটা, আর আরেকটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তাহলে ডাউন দ্য প্লেন এই mg সাইন থিটা আর এফকে এরা দুজন অ্যাড হয়ে বা এদেরকে সাম আপ করলে তুমি যে ভ্যালুটা পাবে সেইটা হবে এক্স্যাক্টলি ইকুয়াল টু ইয়োর অ্যাপ্লাইড ফোর্স। তবেই এই ফোর্সগুলো একটা আরেকটাকে ক্যান্সেল করবে, অবজেক্টের উপর নেট ফোর্স জিরো হবে, অবজেক্টটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আপওয়ার্ড ডাইরেকশানে আপ দ্য প্লেন মুভ করবে। এটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে বডি ইজ পুলড আপ দ্য প্লেন উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, এর মানে কি? দিস মিনস নো নেট ফোর্স অ্যাক্টস অন দ্য বডি ইন দ্য বডি আপ দ্য প্লেন। প্লেন বরাবর উপরের দিকে কোনো নেট ফোর্স অ্যাক্ট করছে না। তার মানে কি? তার মানে হচ্ছে mg সাইন থিটা প্লাস এফ কে শুড বি ইকুয়াল টু ইয়োর অ্যাপ্লাইড ফোর্স ক্যাপিটাল এফ। তাহলে পরে আমার এখানে অ্যাপ্লাইড ফোর্স ইকুয়েশনটা আমরা কি লিখব? আমরা অ্যাপ্লাইড ফোর্স ইজ ইকুয়াল টু লিখব এই এক্সপ্রেশনটা। দেখো mg সাইন থিটা প্লাস এফকে তুমি অলরেডি এখানে ক্যালকুলেট করে রেখেছো মিউকে mg cos থিটা, এটাকে জাস্ট আমরা সাবস্টিটিউট করে দিলাম। এটা ক্লিয়ার হলো সবার কাছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? সবাই কি বুঝতে পারলে? তাহলে এবার কি ক্যালকুলেট করব?
work done by kinetic friction on the body. আমি যদি কনসিডার করে নিই let the displacement of the body is s, আমরা ডিসপ্লেসমেন্ট s বলছি, তাহলে যদি s অ্যামাউন্ট ডিসপ্লেসড হয় তাহলে কাইনেটিক আমাদের তোমার ওয়ার্ক ডান বাই দ্য কাইনেটিক ফ্রিকশন কত হবে? ওয়ার্ক ডান বাই দ্য কাইনেটিক ফ্রিকশনের এক্সপ্রেশনটা হবে দেখো এইরকম, এফ কে এস ইন্টু কস 180 ডিগ্রি, ওই আগের সেম লজিক। এবার এফ কে কত? এফ কে হচ্ছে মিউ কে এম জি কস থিটা, কস 180 ডিগ্রি মাইনাস 1, তাহলে মিউ কে এম জি কস থিটা ইন্টু এস ইন্টু মাইনাস 1, তার মানে আমি যদি এটাকে আরেকটা স্টেপ লিখি তাহলে ইকুয়েশনটা হবে হচ্ছে এরকম, মাইনাস মিউ কে এম জি কস থিটা এস। দিস ইজ দ্য ওয়ার্ক ডান বাই কাইনেটিক ফ্রিকশন অন দ্য বডি। আর তোমাকে যদি এখানে ক্যালকুলেট করতে বলে ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স, তাহলে কি হবে? ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স মানে ক্যাপিটাল এফ কত ওয়ার্ক পারফর্ম করছে, বডিটা কোন দিকে ডিসপ্লেসড হচ্ছে? আপ দ্য প্লেন। অ্যাপ্লাইড ফোর্স কোন দিকে অ্যাক্ট করছে? আপ দ্য প্লেন। তাহলে পরে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। এই জিনিসটা ভালো করে বুঝে নাও, ফ্রিকশন এগেনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট বলে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, কিন্তু যেই মোমেন্টে তুমি ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স ক্যালকুলেট করবে সঙ্গে সঙ্গে কি সিচুয়েশন দাঁড়াবে? সঙ্গে সঙ্গে সিচুয়েশন এটাই দাঁড়াবে যে তোমার ফোর্স যেই দিকে অবজেক্টের ডিসপ্লেসমেন্টও সেই দিকে। তাহলে পরে আমাদের ইকুয়েশনটা কি হবে? ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি। তাহলে পরে আমার কাছে এক্সপ্রেশনটা দাঁড়াবে দেখো এইরকম একটা এক্সপ্রেশন, ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি। এফ অলরেডি তুমি এখানে ক্যালকুলেট করে রেখেছো, কস 0 মানে +1 ইন্টু এস। এবার দেখো দুটো টার্মের থেকে এমজিটা কমন আসছে, তাই জন্য আমি কমন নিলাম এমজি ফ্যাক্টরটাকে, এমজিএস উইদিন ব্র্যাকেট সাইন থিটা প্লাস মিউকে কস থিটা। দেখো এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা হয়ে গেল আমাদের আপ দ্য প্লেন, আপ এ রাফ ইনক্লাইন প্লেন যদি আমরা একটা বডিকে পুল করি, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনের ভ্যালু কত, ওয়ার্ক ডান বাই ইওর অ্যাপ্লাইড ফোর্স কত। এইবারে আমরা আজকে আর একটা জিনিস বলে আজকের ক্লাসটা শেষ করব। নেক্সট দিনকে আমরা যেটা ক্যালকুলেট, আচ্ছা দেখছি আমি আরেকটু যদি কিছু বলা যায়। আচ্ছা এবারে এতক্ষণ অবধি আমরা কনসিডার করেছি অ্যাপ্লাইড ফোর্স ইজ এ কনস্ট্যান্ট, ফোর্সের ম্যাগনিটিউড উইথ টাইম উইথ ডিসপ্লেসমেন্ট চেঞ্জ করছে না। তাহলে আমাদের এই রকম এক্সপ্রেশন হবে দেখো, যেখানে আমরা স্ট্রেট ফরওয়ার্ড ফোর্সকে কনস্ট্যান্ট বলে এই সব ইকুয়েশনগুলোকে ফ্রেম করলাম। কিন্তু যদি আমার ফোর্সটা ভ্যারিয়েবল হয় তাহলে ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্স। ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্স মানে ফোর্স ইজ ভ্যারিং। রিয়েল লাইফে তুমি যদি অ্যাপ্লাইড ফোর্স একটা অবজেক্টের উপর অ্যাক্ট করছে এটা যদি তুমি অবজার্ভ করো, তুমি কি দেখবে? ফোর্স ইন রিয়েলিটি কখনো কনস্ট্যান্ট থাকে না, ফোর্স সবসময় ভ্যারি করে। আমরা এখানে সবকটা কেসে অবজেক্টের মোশনকে কনসিডার করেছি অ্যালং এ স্ট্রেট লাইন, কিন্তু অবজেক্ট যে সবসময়তে অ্যালং এ স্ট্রেট লাইন মুভ করবে এরকম তো কোথাও কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। অবজেক্টও অ্যালং এ কার্ভ লাইনও মুভ করতে পারে। যখনই অবজেক্ট মুভ করবে অ্যালং এ কার্ভ, ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স উইল ভ্যারি।
সেই কেসে আমরা এই রকম স্ট্রেট ফরওয়ার্ড টোটাল ডিসপ্লেসমেন্ট দিয়ে অ্যাপ্লাইড ফোর্সকে মাল্টিপ্লাই করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে, এন্টায়ার ডিসপ্লেসমেন্টকে ইনফাইনাইটেসিমালি স্মল পার্টে ডিভাইড করতে হবে। প্রত্যেকটা ইনফাইনাইটেসিমালি স্মল পার্টের করেসপন্ডিং ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে, তারপর সেই টোটাল ওয়ার্ক ডানকে সাম আপ করতে হবে। তাহলে তুমি পাবে হচ্ছে ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্স ইন ডিসপ্লেসিং দ্য অবজেক্ট ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। এই যে এন্টায়ার জিনিসটা বললাম, এবার কথা হচ্ছে সাপোজ একটা অবজেক্ট x1 পয়েন্ট থেকে x2 পয়েন্টে সাপোজ মুভ করলো অ্যালং এ কার্ভ লাইন। এবার x1 থেকে x2 এই যে এন্টায়ার পাথ, এটাকে তোমাকে ডিভাইড করতে হচ্ছে, স্প্লিট করতে হচ্ছে ইন ইনফাইনাইটেসিমালি স্মল সেগমেন্ট। ইনফাইনাইটেসিমালি স্মল সেগমেন্ট মানে তোমাকে কনসিডার করতে হবে অ্যাটলিস্ট 10⁻⁻6 অর লেস দ্যান 10⁻⁻6। তাহলে এরকমভাবে ইন বিটুইন x1 অ্যান্ড x2 যে পাথটা আছে তার মধ্যে তো ইনফাইনাইট নাম্বারস অফ এরকম ছোট 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 সেগমেন্ট পাবে। তোমাকে তো প্রত্যেকটা সেগমেন্টে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে এবং ফাইনালি তোমাকে টোটাল ওয়ার্ক ডানকে সাম আপ করতে হবে। তা এই করতে গেলে তো আমাদের এন্টায়ার লাইফ স্পেন্ড হয়ে যাবে। তাহলে আমরা ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করবো কী করে? এই সামেশানকে রিপ্লেস করা হলো বাই এ ক্যালকুলাস মেথড হুইচ ইজ নোন অ্যাজ ইন্টিগ্রেশন, যেটা তোমরা এই সেমিস্টারে ম্যাথামেটিক্সে করছো না। এই সেমিস্টারে তোমরা ম্যাথামেটিক্সে ডিফারেন্সিয়েশন করছো, ইন্টিগ্রেশন তোমাদের নেক্সট সেমিস্টারে আছে। ইন্টিগ্রেশন মানে বেসিক্যালি একটা বাউন্ডারির মধ্যে তুমি অনেক কিছু জিনিস হচ্ছে যাকে তুমি খুব সিম্পল ওয়েতে সাম আপ করছো। এখানেও এক্স্যাক্টলি তাই হয়। এবারে ইন্টিগ্রেশনের ভেরিয়াস প্রসেস আছে, ভেরিয়াস কন্ডিশনস আছে, যেগুলো তোমরা ম্যাথামেটিক্সে ইন ডিটেলে শিখবে। আমরা এখানে শুধুমাত্র এক্সপ্রেশনটা দেখব এবং এক্সপ্রেশনের করেসপন্ডিং একটা গ্রাফ দেখব। জাস্ট এইটুকু দেখলেই আমাদের এখানে হবে। কীরকম? ধরো আমি এটা কনসিডার করলাম, লেট এ বডি ইজ মুভড, আচ্ছা ইজ মুভড না করে লেখো ইজ ডিসপ্লেসড ফ্রম, সাপোজ আমি ইনিশিয়াল পয়েন্টকে বললাম x1 টু x2 আন্ডার দ্য অ্যাকশন অফ এ ভ্যারিয়েবল ফোর্স। তাহলে ইন বিটুইন x1 অ্যান্ড x2 there will be infinite numbers of infinitesimally small displacements. So there will be infinite numbers of infinitesimally small work done. তাদেরকে সাম আপ করতে হবে, যেটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। তার জন্য আমরা যে মেকানিজমটাকে ইউজ করি সেই মেকানিজমটা হচ্ছে এই রকম একটা মেকানিজম। আমরা এই রকম একটা ইকুয়েশনকে ডিফাইন করব। ভালো করে দেখো ইকুয়েশনটা। এই যে দেখতে পাচ্ছ, যদি কেউ ক্লাস 11-12 সায়েন্স পড়ে যদি এখন এখানে ক্লাসে প্রেজেন্ট থাকো, তাহলে তোমরা এই সিম্বলটার সঙ্গে ফ্যামিলিয়ার থাকবে। ইট ইজ কল্ড ইন্টিগ্রাল। এই যে একটা এসের মতো দেখতে সিম্বল, দিস ইজ কল্ড ইন্টিগ্রাল। এই ইন্টিগ্রাল সিম্বলের নিচে রয়েছে হচ্ছে ইয়োর স্টার্টিং পয়েন্ট অর ইনিশিয়াল পয়েন্ট, উপরে রয়েছে ফাইনাল পয়েন্ট অর এন্ড পয়েন্ট। এই ইন বিটুইন x1 অ্যান্ড x2 দেয়ার ইজ অ্যান ইন্টিগ্রাল, দ্যাট মিনস ইউ আর পারফর্মিং ইন্টিগ্রেশন, দ্যাট মিনস ইউ আর পারফর্মিং অ্যাডিশন। ওই যে ইনফাইনাইট নাম্বারস অফ অ্যাডিশন ছিল সেটাকে আমরা রিপ্লেস করে দিলাম বাই দিস সিম্বল। এখানে দেখো dx বলে একটা টার্ম রয়েছে। dx মানে x1 আর x2-র মধ্যে তুমি যে ওই ইনফাইনাইট নাম্বারস অফ ইনফাইনাইটেসিমালি স্মল ডিসপ্লেসমেন্ট বলেছিলাম, সেরকম কোনো একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে দিস dx।
আর এফটা হচ্ছে ওই ডিএক্সের অ্যাপ্লাইড ফোর্স। তাহলে ওই ডিএক্সের মধ্যে যে ওয়ার্ক ডানটা হবে, আমাদের ভেক্টর ফর্মে কি দেখেছিলাম ওয়ার্ক ডান, এফ ভেক্টর ডট এস ভেক্টর মিনস এফ এস কস থিটা, তাহলে এফ ভেক্টর ডট ডিএক্স মিনস এফ ডিএক্স কস থিটা। তাহলে এই এফ ডিএক্স কস থিটা হচ্ছে একটা ইনফাইনাইটেসিমালি স্মল ডিসপ্লেসমেন্ট ডিএক্স এর করেসপন্ডিং ওয়ার্ক ডান। সেরকম ইনফাইনাইট নাম্বারস অফ ওয়ার্ক ডানকে তুমি ইন্টিগ্রেশন দিয়ে সাম আপ করছো ইন বিটুইন ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন অফ দ্য অবজেক্ট। এইটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ভ্যারিয়েবল ফোর্স। এবার তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো স্যার এটার ক্যালকুলেশন কিভাবে হবে। এখন ক্যালকুলেশন তো আমরা করতে পারবো না, কারণ তোমরা এখনো ইন্টিগ্রেশন শেখোনি, আমাদের দরকারও নেই। এই ফোর্সটার একটা এক্সপ্রেশন তোমাকে প্রোভাইড করতে হবে, যে ফোর্স ডিস্টেন্সের সাথে বা পজিশনের সাথে কিভাবে ভ্যারি করছে। সেই ইকুয়েশনটা আমাদের এখানে পুট করে ইন্টিগ্রেশনের যা ফর্মুলা আছে সেই ফর্মুলাকে অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেট করতে পারি হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্স। যদি তোমাকে বলে রাইট দ্য এক্সপ্রেশন অফ ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্স, জাস্ট এইটুকু লিখলে হবে। এবার যদি তোমাকে বলে ড্র দ্য গ্রাফ, তাহলে পরে গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা হচ্ছে দেখো এই রকম। ফোর্স ভ্যারিয়েবল, তাই দেখো কোনো স্ট্রেট লাইন নয়, এ দেখো একটা কার্ভের ফর্মে ফোর্সটা যাচ্ছে, মানে ফোর্স ভ্যারি করছে। এই তোমার ইনিশিয়াল পজিশন ছিল, এই তোমার ফাইনাল পজিশন ছিল। মাঝখানে যে এই স্ট্রিপটা অবজার্ভ করছো, এই স্ট্রিপটা হচ্ছে বেসিক্যালি ডিএক্স লেন্থের একটা স্ট্রিপ। এখানে ডায়াগ্রামের জন্য বড় করে ড্র করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ডিএক্স হচ্ছে ইনফাইনাইটেসিমালি স্মল। তাহলে ওই রকম একটা স্ট্রিপের এরিয়া হচ্ছে তোমার এই পার্টটা এফ কস থিটা ডিএক্স। তাহলে এরকম ইনফাইনাইট নাম্বারস অফ স্ট্রিপ তুমি ড্র করতে পারবে স্টার্টিং ফ্রম x1 আপ টু x2, যেটা এই পুরো রিজিয়ানকে কভার আপ করবে। তার মানে বেসিক্যালি এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করছো মানে তুমি এই পার্টের, এই শেডেড পার্টের এরিয়াটা ক্যালকুলেট করবে। তাই জন্য অনেক সময়তে আমরা যদি গ্রাফের থেকে শেডেড পার্টের এরিয়া ক্যালকুলেট করি, তাহলে এই ইন্টিগ্রেশন থেকে তুমি যা রেজাল্ট পাবে এখান থেকে এক্স্যাক্টলি সেম রেজাল্ট পাবে। সেই জন্য এটা মনে রাখবে, যখনই আমাদের ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ প্রোভাইড করবে, অলওয়েজ রিমেম্বার দিস স্টেটমেন্ট, ওয়ার্ক ডান is the area enclosed by the force displacement curve, sorry, force displacement curve means এই কার্ভটা, and the x axis, x axis means displacement axis, and the displacement axis। তাহলে ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের সাথে এই এন্টায়ার কার্ভটা নিলে যে তুমি এনক্লোজড এরিয়াটা পাবে, সেই এরিয়াটাই তোমাকে প্রোভাইড করবে ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স। এটা ক্লিয়ার হলো কিনা বলো। এর থেকে বেশি ইন ডিটেল এই মোমেন্টে করার কোনো দরকার নেই। তোমাদের ম্যাক্সিমাম এই গ্রাফটা ড্র করতে পারে, বা তোমাকে এটা কোয়েশ্চেন দিতে পারে যে হাউ ক্যান ইউ ক্যালকুলেট ওয়ার্ক ডান ফ্রম ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ, তখন তোমার আনসার হবে এই লাস্টের স্টেটমেন্টটা, যে ইফ উই ক্যান ক্যালকুলেট দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য ফোর্স ডিসপ্লেসমেন্ট কার্ভ অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস, দেন দ্য এরিয়া অফ দ্যাট এনক্লোজড পার্ট উইল প্রোভাইড আস the work done by the applied force। এইটুকু লিখলেই এনাফ। তাহলে ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্সের যদি এক্সপ্রেশন লিখতে দেয়, জাস্ট এই দুটো সেন্টেন্স লিখবে আর এই গ্রাফটাকে ড্র করে দেবে। দেখো ঠিক আছে? বাকিরা বুঝতে পারলে?
হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমাদের ওয়ার্ক ডান পার্টটা কমপ্লিট আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা এনার্জি আর পাওয়ারটা ক্যালকুলেট করে আমরা এই ইউনিটটাকে কনক্লুড করব, করে আমরা মুভ করব ফোর্থ ইউনিটে, যেটা হচ্ছে রোটেশনাল মোশন। রোটেশনাল মোশনে আমরা দেখব সার্কুলার মোশনের সাথে রোটেশনাল মোশনটা ডিপেন্ডেন্ট, মানে সার্কুলার মোশনের প্রচুর কনসেপ্ট আমাদের রোটেশনাল মোশনে অ্যাপিয়ার করবে। তার আগে আমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ারের আমরা ওয়ার্ক পার্টটা আজকে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা এনার্জি অ্যান্ড পাওয়ারটা পড়ব। পাওয়ার একদম ছোট, পাওয়ারে কিচ্ছু নেই, আমাদের ক্যালকুলেট করতে হবে এনার্জি পার্টটা, যেটা এলাবোরেটেড। ওখানে আমাদের কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে হবে, পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে হবে, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি একটা প্রিন্সিপাল জানতে হবে, সেটাকে আমরা ডিরাইভ করব, এবং ফাইনালি ওখান থেকে আমরা ওই এনার্জি থেকে একটা ছোট দুটো টার্মিনোলজি পাবো, কনজারভেটিভ ফোর্স অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স। সেখান থেকে আমরা মুভ করে যাব পাওয়ারে। তাহলে আমাদের আজকের ক্লাসে ওয়ার্ক ডান অবধি আমরা কমপ্লিট করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা এনার্জি অ্যান্ড পাওয়ারটাকে ডিসকাস করব। আজকে যতটা পর্যন্ত ডিসকাশন হলো সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে চলো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি।